আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। হোয়াইট হাউসে প্রথম ফিলিস্তিনি কর্মকর্তা নিয়োগ দিচ্ছেন বাইডেন। চীনকে চাপে ফেলে বঙ্গোপসাগরে মালাবার নৌমহড়া শুরু। বাংলাদেশকে 3 কোটি করোনা টিকা দেবে ভারত, স্বাক্ষরিত হল সমঝোতাপত্র। যুদ্ধ থামিয়ে চীনের সঙ্গে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া। তুরস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা চায় ফ্রান্স। ঘুষ লেনদেনের ব্যাপারে এশিয়ায় শীর্ষে রয়েছে ভারত। এবং সবশেষে থাকছে তুরস্কের সঙ্গে নতুন 10টি চুক্তি করল কাতার। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের হেব্রন শহরের দুরা এলাকায় জন্ম নেয়া রিমা দোদি হোয়াইট হাউসে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। প্রথমবারের মতো কোনো ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন নাগরিক হোয়াইট হাউসে কর্মকর্তা হিসেবে নিয়োগ পাচ্ছেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দীর্ঘদিনের সহকারী ফিলিস্তিনি নারী রিমা দোদিকে হোয়াইট হাউসের আইন প্রণয়ন বিষয়ক উপপরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছেন। খবর মিডল ইস্ট মনিটর, হারেজ এবং ওয়াফা বার্তা সংস্থার। রিমাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে জো বাইডেন বলেন, মার্কিন জনগণ আমাদের প্রশাসনের কাজ শুরুর অপেক্ষায় আছে। ফিলিস্তিনি বংশোদ্ভূত এ নারীকে নিয়োগের মাধ্যমে সব নাগরিকের প্রতি আমাদের সমান অধিকার প্রতিষ্ঠার এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। রিমা দোদি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন। বিগত 14 বছর ধরে তিনি ইলিয়নের সিনেটর ডিক দুরবিনের সহকারী হিসেবে কাজ করে আসছেন। চীনা ফৌজের আগ্রাসী আচরণের কারণে লাদাখের পাশাপাশি উত্তেজনার পারদ চড়ছে দক্ষিণ চীন সাগরেও। এই আবহে মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরে শুরু হয়েছে মালাবার নৌমহড়া। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত চতুর্দেশীয় অক্ষ বা কোয়াড এর এই নৌমহড়া বর্তমান প্রেক্ষাপটে বেইজিংয়ের প্রতি বার্তা বলেই মনে করছেন সামরিক এবং কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ। উন্মুক্ত এবং অবাধ সমুদ্র বাণিজ্য পথ তৈরিতে গঠিত কোয়াড এরই মধ্যে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোয়াডের মোকাবেলায় পাল্টা জোট গঠনের তৎপরতাও শুরু হয়েছে বেইজিংয়ের তরফে। এই প্রেক্ষাপটে 13 বছর পর মালাবার নৌমহড়ায় অস্ট্রেলিয়ার অন্তর্ভুক্তির মাধ্যমে কোয়াডকে ন্যাটোর ধাঁচে সামরিক অবয়ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। অক্টোবর মাসের গোড়ায় টোকিওয় 4 দেশের বিদেশমন্ত্রী বিশেষ আলোচনা সভায় যোগ দেন। সেখানে অস্ট্রেলিয়াকে মালাবার নৌমহড়ায় অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ ওঠে। ভারতসহ সবকটি দেশ এতে সম্মতি দেয়। এরপরে করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমেই সেই সব নিয়ে আলোচনা চলছিল। অস্ট্রেলিয়ার অন্তর্ভুক্তির পর অক্টোবরের শেষ দিকে নয়াদিল্লির আলোচনা সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে। 1992 সাল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক মালাবার নৌমহড়া শুরু করেছিল ভারত। 2007 সালে অস্থায়ী সদস্য হিসেবে তাতে যোগদান করে অস্ট্রেলিয়া। সেবার জাপান ও সিঙ্গাপুরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে ওই দেশগুলো অংশগ্রহণ করার পরে আপত্তি জানায় চীন। তার জেরে পরবর্তী 2 দশক ধরে মালাবার দ্বিদেশীয় মহড়া হিসেবেই চলে আসছিল। তবে দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বাড়ায় 2015 সালে জাপানকে মালাবার নৌমহড়ায় অন্তর্ভুক্ত করা হয়। 2017 সালে সেই ত্রিদেশীয় মহড়ায় পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে চেয়ে অনুরোধ জানায় অস্ট্রেলিয়া। চীনের আপত্তির কারণে প্রাথমিকভাবে দিল্লি তরফে এটি দ্বিধা ছিল। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বৈঠকের পর জোট কেটে গেছে। লাদাখে চীনের সঙ্গে সীমান্ত বিরোধের প্রেক্ষিতে অস্ট্রেলিয়াকে নৌমহড়ায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়ে মোদী সরকার বেইজিংকে কড়া বার্তা দিল বলেই মনে করছেন কূটনীতিবিদরা। প্রতিবেশী বাংলাদেশের হাতে ভারত তুলে দেবে 3 কোটি করোনা টিকার ডোজ। এই মর্মে 2 দেশের মধ্যে স্বাক্ষরিত হল সমঝোতাপত্র। ভারতের সেরাম ইনস্টিটিউটের থেকে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে এই টিকা পৌঁছে যাবে ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশে। অর্থাৎ ব্রিটিশ ওষুধ নির্মাতা সংস্থা অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন, করোনার বিরুদ্ধে লড়াই করতে গেলে সব দেশকে একসঙ্গে লড়তে হবে। একটি দেশকে তার প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই দিক থেকেই অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ এবং ভারত। সরকারি সূত্র বলছে, বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রকের সঙ্গে এই নিয়ে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। চুক্তি হয়েছে সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে। এর ফলে বাংলাদেশ উপকৃত হবে। বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, যেই মুহূর্তে ভারতে করোনার টিকা বাজারে আসবে সেই মুহূর্তে বাংলাদেশের হাতে প্রায় 3 কোটি করোনা টিকা এসে পৌঁছাতে শুরু করবে।
প্রতি মাসে 50 লক্ষ করোনা টিকা পাবে বাংলাদেশ। বাংলাদেশে ভারতের হাই কমিশনার টুইট করে জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে এক উল্লেখযোগ্য সেতু তৈরি হলো এর ফলে। এখনও পর্যন্ত ভারতে 5টি ভিন্ন ভিন্ন করোনার টিকা ট্রায়াল পর্যায়ে রয়েছে, যার মধ্যে 4টি রয়েছে দ্বিতীয় তৃতীয় দফায় এবং একটি রয়েছে প্রথম এবং দ্বিতীয় দফায়। বাংলাদেশ ছাড়াও কাতার, ভুটান, সুইজারল্যান্ড, মায়ানমার ভারতের সঙ্গে টিকা প্রস্তুতি ও সরবরাহের বিষয়ে চুক্তি গ্রহণে আগ্রহ দেখিয়েছে। কোরীয় উপদ্বীপে শান্তি স্থাপন করতে চাইছে দক্ষিণ কোরিয়া, তাই চীনের সঙ্গে লড়াই থামিয়ে একই সঙ্গে কাজ করতে চায় দেশটি। চীনেরও তাই একই চাওয়া। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেছেন, লড়াই থামাতে এবং কোরিয়া উপদ্বীপে দীর্ঘমেয়াদে শান্তি স্থাপনে তিনি কাজ চালিয়ে যাবেন। দেশটির প্রেসিডেন্টের দপ্তর এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। রয়টার্স জানিয়েছে, বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। বৈঠক শেষে শান্তি স্থাপনের কথা বলেছেন তিনি। দক্ষিণ কোরিয়ার ব্লু হাউসের বিবৃতিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের মহামারী কাটাতে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে অংশীদারি বন্ধন আরও দৃঢ় হবে। কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াং এর সফরের সময় উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে স্থগিত আলোচনা আবারও শুরু করতে সম্মত হয়েছে দুই দেশ। তাছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতির বিষয়েও সিওলকে অবহিত করেছেন ওয়াং। চীনের শীর্ষ কূটনীতিক হিসেবে ওয়াং এর সফরের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি কোরীয় শান্তি প্রক্রিয়ায় গঠনমূলক এবং সহযোগী ভূমিকা রাখায় বেইজিংকে ধন্যবাদ জানান মুন। তুরস্কের সঙ্গে নতুন 10 চুক্তি স্বাক্ষর করেছে কাতার। বৃহস্পতিবার আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্সিয়াল প্যালেসে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সফরে এসব চুক্তিতে উপনীত হয় দুই দেশ। সফরে তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন শেখ তামিম। দুই দেশের মধ্যকার চুক্তির আওতায় তুর্কি স্টক এক্সচেঞ্জ বর্ষা ইস্তানবুলের 10% শেয়ার কিনে নিয়েছে কাতার। এছাড়া কাতারের কাছে ইস্তানবুলের বিলাসবহুল শপিং মল ইস্তিনি পার্কের শেয়ার হস্তান্তরের জন্য আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইস্তানবুল গোল্ডেন হর্ন প্রজেক্টে যৌথ বিনিয়োগের জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ব রাজনীতিতে কাতার তুরস্কের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে দুই দেশ একই সূত্রে গাঁথা। 2017 সালে সৌদি আরব এবং তার মিত্ররা যখন কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে, তখন তুরস্ক কাতারের সমর্থনে এগিয়ে আসে। বলা চলে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান একাই সৌদি আরবের কাতার বিরোধী অবরোধ ব্যর্থ করে দেন। কাতার বিরোধী ওই অবরোধ প্রত্যাহারে 13 দফা দাবি তুলে ধরেছিল সৌদি জোট। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেয়া, কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। তবে সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করে উল্টো রিয়াদের আঞ্চলিক প্রতিপক্ষ তুরস্কের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে কাতার। তুরস্কের বিরুদ্ধে অবিলম্বে ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা চায় জোটটির প্রভাবশালী সদস্য ফ্রান্স। গত অক্টোবরেই আঙ্কারার উপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছিল প্যারিস। তবে সে দফায় নিজ প্রস্তাবের পক্ষে ইউরোপীয় দেশগুলোর পর্যাপ্ত সমর্থন পায়নি ফ্রান্স। ফলে এবার আগামী 10 থেকে 11 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়ন নেতাদের শীর্ষ সম্মেলনে তুরস্কের বিরুদ্ধে কিছু অবরোধ নিষেধাজ্ঞা আরোপে মরিয়া প্যারিস। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফ্রান্স মরিয়া চেষ্টা চালালেও দেশটির পক্ষে একা ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নয়। এজন্য গ্রিস ও সাইপ্রাসের বাইরে অন্য কোনো ইউরোপীয় দেশগুলোর সমর্থনও নিশ্চিত করতে হবে। গত অক্টোবরে তুরস্কে ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বন্ধ করার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের নেতারা। অন্যথায় আঙ্কারাকে এর ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। প্যারিস বলছে, ইউরোপীয় ইউনিয়ন নেতাদের ওই হুঁশিয়ারি কানে নেয়নি এরদোগান প্রশাসন। ফলে এখন ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। তুরস্কের সামরিক পৃষ্ঠপোষকতায় সম্প্রতি কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পায় আজারবাইজান।
বহু বছর পর নিজ দেশের ভূখণ্ড কারাবাখ পুনরুদ্ধারে সফল হয় আজেরি বাহিনী। কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার পক্ষ নিয়েছিল ফ্রান্স, তবে শেষ পর্যন্ত আজেরি ফৌজের জয় স্বভাবতই প্যারিসের জন্য সুখকর ছিল না। লিবিয়াতেও বিদ্রোহী গোষ্ঠী হাফতার বাহিনীকে সমর্থন দিয়ে আসছে ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত, তবে সেখানেও তুরস্কের সমর্থন নিয়ে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যমতের সরকার। ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় তুরস্ক ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান উত্তেজনা নতুনভাবে রূপ নেয়। ফরাসি প্রেসিডেন্ট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দিলে তার তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রনকে মানসিক চিকিৎসা করানো দরকার। সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তাপ বিরাজ করছে। সম্প্রতি এরদোগানের তার্কিশ সাইপ্রিয়ট সফর নিয়ে ক্ষুব্ধ ইউরোপীয় নেতারা। ওই সফরে সাইপ্রাসে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের তাগিদ দেন তুর্কি প্রেসিডেন্ট। ঘুষ লেনদেনে এশিয়ার মধ্যে শীর্ষ অবস্থানে ভারত। প্রায় ৩৯% লোক সরকারি সেবা পাওয়ার জন্য দেশটিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঘুষ দিয়ে থাকে, যার মধ্যে রয়েছে পুলিশ ও আদালত। ঘুষ ছাড়াও স্বজনপ্রীতির মাধ্যমে সরকারি সেবা গ্রহণের দিক দিয়েও সবার উপরে দক্ষিণ এশিয়ার এই দেশটি। সম্প্রতি গ্লোবাল সিভিল সোসাইটি অর্গানাইজেশন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করা একটি জরিপে উঠে এসেছে এসব তথ্য। তবে গেল কয়েক বছরের তুলনায় এই সূচকে উন্নতি হয়েছে ভারতের। 2019 সালে ঘুষ প্রদানে দেশটির শতকরা হার ছিল 51%, 2018 সালে ছিল 56%, 2017 সালে 45%। চলতি বছরের জুন ও সেপ্টেম্বরের মধ্যে 17টি দেশের প্রায় 20,000 নাগরিক এই জরিপে অংশগ্রহণ করেন। মূলত 6টি প্রধান সরকারি সেবা নিয়ে জরিপটি করা হয়। সেবাগুলো হলো আদালত, পুলিশ, মেডিকেল সুবিধা এবং প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি সেবা। জরিপটিতে ভারতের পরেই ঘুষ লেনদেনের জন্য দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে ইন্দোনেশিয়া এবং চীন, যেখানে ইন্দোনেশিয়ায় ঘুষ প্রদানের হার 36% এবং চীনে 32%। জরিপটির দাবি, ভারতে সবচেয়ে বেশি ঘুষ নেন পুলিশ, শতকরা হিসেবে যা 23%। অন্যদিকে স্বজনপ্রীতি সবচেয়ে বেশি হয় আদালতে। ঘুষের টাকা কার পকেটে কত যায় সেই বিশ্লেষণ সংস্থাটি বলছে 42% যায় পুলিশের পকেটে, 42% যায় প্রয়োজনীয় নথি পেতে, বাকি 38% যায় আদালতে। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।